শেষ পর্ব। প্রথম এবং তৃতীয় পর্ব ডেসক্রিপশনে আছে। যারা যারা দেখনি তারা ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এ পাড়ায় অনেকেরই উনি ভূত ছাড়িয়েছে। ওনার নাম হলো তান্ত্রিক আমারপুরী। যেহেতু আমি একজন নাস্তিক মানুষ, তাই এসবের কিছুই আমি বিশ্বাস করি না, কিন্তু এছাড়া তো আমার কাছে আর কোনো বিকল্প নেই। আর তাছাড়া মতিলাল বাবু তো আমাদের এত উপকার করলেন, উনি নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি চাইবেন না। তাই মনে মনে ভাবলাম যাই দেখি না গিয়ে। এতে যদি তৃষিতা ঠিক হয়ে যায় তাহলে ওনার কাছে আমি চিরুনি হয়ে থাকি। তাই আমি আর আপত্তি করলাম না ওই আমারপুরী তান্ত্রিকের কাছে যাওয়াতে। আজ রাতটা হলো অমাবস্যার রাত। এই রাতে যেরকম ভূতেদের শক্তি বৃদ্ধি পায়, তেমনি এই রাতে তান্ত্রিকরা তাদের তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে। বললেন, শোনো মতিলাল বাবু, আজ সন্ধ্যা সাতটায় আমরা যাব শ্মশানে ওই আমারপুরী তান্ত্রিকের সান্নিধ্যে। বললেন মতিলাল বাবু। দেখতে দেখতে আলো নেমে গিয়ে অন্ধকারের ঘনঘটা পুরো আকাশ জুড়ে সৃষ্টি হয়েছে। আমি, তৃষিতা, মতিলাল বাবু আর সাথে হরি দাঁড়িয়ে বড় রাস্তার সামনে। আমি আর হরি মিলে তৃষিতাকে ধরে দাঁড়িয়েছিলাম। আজ বিকেলেই তৃষিতাকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, যাতে ওকে নিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা না হয়। তার ওপর তৃষিতা যদি গুণক্ষরে জানতে পারে যে আমরা ওকে আমারপুরী তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে তো একটা কেলেঙ্কারি ব্যাপার ঘটবে। মতিলাল বাবু ইতিমধ্যে একটা ট্যাক্সি বুক করে রেখেছিলেন, সেটা এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হলো। গাড়ির পিছনের গেট খুলে আমি তৃষিতাকে নিয়ে ধারে বসলাম। আমার পাশে এসে বসল হরি আর সামনের সিটে বসল মতিলাল বাবু। গাড়ি চলল শ্মশানের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পথ পেরিয়ে আমরা শ্মশানের সামনে উপস্থিত হলাম। গাড়ি থেকে নেমে আমি আর হরি তৃষিতাকে ধরে নিয়ে সরু রাস্তা বরাবর এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে কতগুলো ছোট ছোট দোকান সাজানো রয়েছে। কিছু মানুষকেও দেখা গেল দোকানে বসে চা খেতে। পিছন পিছন আমরা আর সামনে দিকের এগিয়ে চলেছেন মতিলাল বাবু। কিছুটা পথ অতিক্রম করে আমরা শ্মশানের মধ্যে ঢুকে পড়েছি। অমাবস্যার রাত, চাঁদ তাই আজ নিজেকে অন্ধকারে ঢেকে রেখেছে। চারিদিকটা বেশ ঘন অন্ধকারাচ্ছন্ন। সন্ধ্যাবেলাতে যেন গভীর রাত বলে মনে হচ্ছে। কয়েকটা গাছ ছাড়া শ্মশানের চারপাশটা বেশ ফাঁকা। সামনের দিকে তাকাতেই দেখলাম কতগুলো চিতা আগুন দাউ দাউ করে জ্বলছে। একটা বিশ্রী ধরনের চামড়া পোড়ার গন্ধ নাকে আসতেই আমি রুমাল দিয়ে নাকটা ঢেকে নিলাম। দূর থেকে দেখা গেল কিছু মানুষ তাদের প্রিয়জনের মৃতদেহ নিয়ে এগিয়ে আসছে চিতায় তোলার অপেক্ষায়। এই প্রথমবার আমি শ্মশানে পদার্পণ করলাম। এর আগে এখানে আসার আমার দুর্ভাগ্য হয়ে ওঠে। এখান থেকে কিছুটা দূরে রয়েছেন আমারপুরী তান্ত্রিকের স্থান। সোজা এগিয়ে চললাম আমরা চারজনে। কিছুটা যেতে ঘন অন্ধকারে কিছু আলোর দেখা পাওয়া গেল। আমরা সেই আলো ধরে উপস্থিত হলাম আমারপুরী তান্ত্রিকের স্থানে। দেখলাম রক্তবর্ণ পোশাক পরে, দুহাতে রুদ্রাক্ষের মালা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে ছাইয়ে লেপ্টানো রয়েছে, কপালে লম্বা করে টানা একটা লাল বর্ণের তিলক, মুখের কাছে লম্বা লম্বা দাড়ি, চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় শটান হয়ে বসে রয়েছেন। বোধহয় ইনিই তান্ত্রিক আমারপুরী। ওনার আশপাশে নানারকম জিনিসে ঘিরে আছে। ওনার মধ্যখানে অবস্থান করছে একটা কঙ্কাল মন্দির। তার কপালেও লম্বাভাবে লাগানো রয়েছে লাল তিলক এবং মুন্ডুর কাছে পরস্পর সংস্পর্শে মিলে আছে একটা যজ্ঞকুণ্ডু, কয়েকটা জ্বলন্ত মোমবাতি ছাড়া আরও কি সব যেন রয়েছে ওনার সামনে, যেগুলো আমার অজানা। ওনার পিছন দিকে তাকালে দেখা যাচ্ছে একটি কালী মন্দির। সেই মন্দিরে বড় জিভ বার করে শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা কালী। মন্দিরের পাশে দাঁড়িয়ে জ্বলছে দুটো মশাল। আর দেখলাম একটা বট গাছ তার বড় বড় ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমার। সামনে এগিয়ে গিয়ে হাত জোর করে শটান বসে পড়ে বেশ করুণ সুরে মতিলাল বাবু বললেন, বাবা দেখুন, আমি বাবা ওদেরকে নিয়ে এসেছি। একটু পরে আমারপুরী তান্ত্রিক ধ্যান ভঙ্গ করে তেনার দুই নেত্র খুলে তাকালেন। তারপর আমাদের ওপর দৃষ্টি ফেলে ভালো করে দু চোখ বুলিয়ে নিলেন। মতিলাল বাবু আমাদেরকে এক এক করে আলাপ করিয়ে দিলেন। তান্ত্রিক বাবা ইশারায় তৃষিতার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েকে আমার সামনে এসে শুইয়ে দাও।
আমরা আমারপুরী তান্ত্রিকের কথা মতো তৃষিতাকে একটা লাল বর্ণের আসনে লম্বাভাবে শুয়ে দিই। তান্ত্রিক বাবা নিজের দু চোখ তৃষিতার ওপর নিক্ষেপ করে কিছুক্ষণ পর নেত্র বন্ধ করলেন। আমি, হরি আর মতিলাল বাবু ওনার মুখের দিকে চেয়ে রইলাম। একটা অন্যরকম কাঁপুনি ভাব আর তার সাথে কিছু মন্ত্র পড়ার ভঙ্গি করে আমারপুরী বাবা কি যেন একটা দেখার চেষ্টা করছে। আমি সেটা কিছুতেই ঠাউর করতে পারলাম না। একটু পরে মুখের কাঁপুনি ভঙ্গি থামিয়ে চোখ খুলে বড় বড় চোখ করে তাকালেন। তারপর তৃষিতার দিকে চেয়ে বললেন, এ এক অতৃপ্ত মেয়ে মানুষের প্রেতাত্মা। প্রতিশোধের আগুন নিয়ে সে আজও বসবাস করে চলেছে এই ধরাতে। আজ অমাবস্যার রাত। খুবই শক্তিশালীর অধিকারী হতে চলেছে এই অশুভ আত্মা। একে ঠেকানো খুব একটা সহজ কাজ হবে না। আমার মনে একটা হালকা বিষাদের সুর শোনা গেল। ভাবলাম কি হবে এখন? তৃষিতা কি আদৌ সুস্থ হয়ে উঠতে পারবে? সামনে থেকে মতিলাল বাবু বলে উঠলেন, তাহলে উপায় কি বাবা? হুম, উপায় একটা আছে, বললেন তান্ত্রিক বাবা। কিন্তু তার জন্য আমাকে একটা যজ্ঞের আয়োজন করতে হবে। এছাড়া ওই প্রেতাত্মার সাথে মোকাবিলা করার কোনো উপায় নেই। সামনেই একটা যজ্ঞকুণ্ড ছিল, সেখানেই তিনি তেনার যজ্ঞের আয়োজন শুরু করলেন। করার আগে তান্ত্রিক বাবা আমাদেরকে যজ্ঞের মাঝখানে কোনো রকম কথা না বলার নিষেধ করলেন। আমরা সবাই চুক্তি করে বসে রইলাম। হিম ক্লিং হুম ফট বলে তান্ত্রিক বাবা মন্ত্র পড়া শুরু করলেন। পাশে তৃষিতা অজ্ঞান হয়ে ঘুমিয়ে আছে। মন্দিরের মা কালীকে একবার হাত জোর করে প্রণাম করে মন থেকে অনেক মিনতি করলাম যে মা তুমি যেন তৃষিতাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। জানি না মনটা কি রকম একটা আনমনা হয়ে আছে। মনে হচ্ছে যেন আজ রাতে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। চারপাশটা বেশ শান্ত এবং কালো ঘন ছায়ায় ভরা। দূরে কোথাও যেন একটা শেয়ালের ডাক কানে এল। মাঝে মাঝে সামান্য হাওয়া বয়ে চলেছে, আমাদের শরীর স্পর্শ করে। হরিকে দেখলাম আমারপুরী তান্ত্রিকের মুখে এক ঠায় চেয়ে আছে। আর মতিলাল বাবু চোখ বন্ধ করে এক মনে ঠোঁট নেড়ে নেড়ে নীরবে কি সব বিড়বিড় করছে। আকাশে তাকিয়ে দেখলাম একটা যেন অন্ধকারে জাল বিছিয়ে রেখেছে পুরো আকাশ জুড়ে। একবার হাতটা ঘুরিয়ে দেখে নিলাম ঘড়িটা। রাত ৯টা বাজতে চলল। আমার মধ্যে একটা অস্থিরতা ভাব উদয় হচ্ছে ইতিমধ্যে। জানি না আর কতক্ষণ লাগবে। প্রায় আধ ঘন্টার পর আমারপুরী বাবার যজ্ঞ সম্পূর্ণ হল। তারপর উনি মা কালীর মন্দিরে গেলেন কিসের একটা খোঁজে। আমরা অপেক্ষায় রইলাম। একটু পরে হাতে মাটির পাত্রে এক ডালা সিন্দুর নিয়ে এসে আমাকে বলল, এই নাও মায়ের পবিত্র সিন্দুর। এটি তুমি তোমার স্ত্রীর কপালে পরিয়ে দাও, তবে সাবধান, এই অশুভ আত্মা কিন্তু তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এখন যা করার তোমাকেই করতে হবে। আমি ওনার আদেশ মতো ঘুমন্ত অবস্থায় তৃষিতার মাথায় ওই পবিত্র সিন্দুর পরাতে যাব, এমন সময় পেছন থেকে কে যেন তৃষিতা বলে ডেকে উঠল। পেছন ফিরে দেখলাম আমার হবু শ্বশুরমশাই শুভেন্দু, সানাল সাথে একজন পুলিশ অফিসারও রয়েছে। কি করে জানি না ওরা আমাদের ঠিকানা জেনে এখানে চলে এসেছে। আমাকে প্রায় ঠেলে দিয়ে তৃষিতার কাছে গেল তিনি। ওনার ধাক্কায় আমার হাতে যে সিন্দুরের পাত্র ছিল সেটা মাটিতে ছিটিয়ে পড়ল। গালে হাত দিয়ে কাকু মানে আমার হবু শ্বশুরমশাইকে আমি কাকু বলে ডাকি, তৃষিতাকে ডাকতে লাগলো। ঠিক তখনই একটা ডান হাত কাকুর গলা টিপে ধরল। কি ভয়ানক চোখের দৃষ্টি তখন তৃষিতার। একদম লাল টকটকে হয়ে বেরোচ্ছে। আগের দিনের রাতে চেয়ে আরো যেন বেশি বিকট আর ভয়ানক লাগছে তৃষিতাকে। দাঁত মুখ খিচে খিচে গলা থেকে ভাঙা অদ্ভুত স্বর বের করে মেরে ফেলব বলে চেঁচাচ্ছে। আমি কোনো কিছু না ভেবে তৃষিতার হাতটা কাকুর গলা থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু না কিছুতেই ছাড়ানো যাচ্ছে না হাতটা। কি বিরাট শক্তি যেন তৃষিতার ওপর ভর করেছে। তাহলে কি মতিলাল বাবুর কথায় ঠিক? উনি যে বলেছিলেন আজ রাতে নাকি ভূতেদের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে মনে হয় তৃষিতার অশুভ আত্মাটা অতীব শক্তিশালী রূপে রূপান্তরিত হয়েছে। সামনে পুলিশ অফিসারটাও বিস্ময়কর চোখে চেয়ে আছে। ওনার এগুলো ঠিক বোধগম্য হচ্ছে না। যখন দেখলেন আমি একা ছাড়াতে পারছি না, তখনই উনি চলে এলেন তৃষিতার হাত থেকে কাকু ছাড়াতে। কিন্তু কি আশ্চর্য, আমরা দুজন মিলে কিছুতেই কিছু করতে পারলাম না। তারপর একে একে হরি, মতিলাল বাবু সবাই চলে এলেন। এদিকে কাকুর মুখ একদম লাল হয়ে গেছে।
ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে পারলাম। তারপর এক ঝটকায় সবাইকে ছুঁড়ে ফেলল দূরে তৃষিতা। না, তৃষিতা নয়, ওর ভেতরের আস্তে পৃষ্ঠেভাবে জড়িয়ে থাকা ভানুমতির প্রেতাত্মা। সত্যি তার শক্তি যেন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাকে ঠেকানো আমাদের সাধ্যের বাইরে। একটা পাথরের কোণায় লেগে কাকুর কপালটা চিড়ে গেছে। বাকি সবাই কিন্তু ঠিক আছে, কারো কোনো আঘাত লাগেনি। ওদিকে তান্ত্রিক বাবা যজ্ঞকুণ্ডের ছাই নিয়ে কি সব মন্ত্র পড়তে পড়তে প্রেতাত্মার দিকে ছুঁড়ে মারছে, আর তৃষিতা আপ করে আরো জোরে জোরে হুঙ্কার দিচ্ছে। আমি যজ্ঞের সামনে এগিয়ে গেলাম। আমার পুরী বাবা আদেশ করলেন যেন আমার হাত চিরে একটু রক্ত যজ্ঞকুণ্ডে ফেলি। নিজের হাতের চামড়া চিরে সামান্য একটু রক্ত যজ্ঞকুণ্ডে ফেলে দিলাম। তারপর নিজের গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে আমার হাতে দিলেন আমার পুরী বাবা, আর গম্ভীর গলায় বললেন, তোমার হাতের দুয়াঙুলের যে এক চিমটি বিশিষ্ট মায়ের সিন্দুর রয়েছে, মালাশুদ্ধ প্রেতাত্মাকে সেটা পরিয়ে দাও। সত্যি তো আমার দুয়াঙুল জুড়ে কিছুটা সিন্দুর এখনো লেগে রয়েছে। নাও, তাড়াতাড়ি পরিয়ে দাও। আমি ওনার কথা মতো মালা আর মায়ের সিন্দুর নিয়ে প্রেতাত্মার দিকে অগ্রসর হলাম। সে এখন তান্ত্রিক বাবাকে ছেড়ে আমার দিকে রাগ বর্ষণ করে হুঙ্কার দিতে লাগল, দাঁত মুখ খিঁচতে লাগল। একটা ভয়ঙ্কর গলা স্বর ওর গলা থেকে বেরোতে লাগল। অমনি আমার পুরী বাবা যজ্ঞের ছাই ছুঁড়ে মারল প্রেতাত্মার দিকে। এই সুযোগে আমি রুদ্রাক্ষের মালাটা নিয়ে প্রেতাত্মার গলায় পরিয়ে দিলাম। একটা কারেন্ট শক্তের মতো সে কাঁদতে লাগল। তারপর আমি মায়ের সিন্দুর নিয়ে পরিয়ে দিলাম তৃষিতার সিঁথিতে। এক ঝটকা দিয়ে কি যেন একটা বেরিয়ে গেল তৃষিতার শরীর থেকে। এরপর আস্তে আস্তে কি রকম যেন নেতিয়ে পড়ল তৃষিতা মাটিতে। এরপর সব শান্ত। প্রায় 1 ঘন্টার পর তৃষিতা চোখ খুলে তাকাল। চারিদিক তাকাতে সে বুঝতে পারল সে একটা অন্য ঘরে রয়েছে। পুরনো সেই ঘরটা আর তার চোখে পড়ছে না। তার আশেপাশে তাকে ঘিরে কতগুলো লোক একঠায় তার দিকে চেয়ে আছে। তার মধ্যে কেউ অচেনা আর কেউ চেনা। নিজের বাম দিকে তাকিয়ে সে একটু হেসে উঠল। সামনে তার বাবা করুণ চোখে তার দিকে চেয়ে আছে। দুহাত বাড়িয়ে নিজের বাবাকে জড়িয়ে কেঁদে উঠল তৃষিতা। অনেকদিন পর সে তার বাবাকে দেখছে, আনন্দ আর ধরছে না যেন তার। যতই হোক সে তার বাবা তো। আমি সামনে থেকে সবটা দেখছিলাম। সত্যি আজ আমার মনটা খুব খুশি লাগছে, তৃষিতা পুরোপুরি সুস্থ হয়ে গেছে বলে। পাশ থেকে পুলিশ অফিসার এসে বলল কাকুকে, তাহলে আপনাদের পারিবারিক ব্যাপারটা আপনারা নিজেরাই মিটিয়ে নিন, আমি তাহলে চলি আজ। উনিও আমাদের সঙ্গে সামিল ছিলেন। দেখুন, আপনার মেয়ে আর এই ছেলেটা আমার দিকে তাকিয়ে, এরা দুজনই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। সেই অনুযায়ী আমি ওদেরকে গ্রেপ্তার করতে পারি না। আর যেভাবে এই ছেলেটা আপনার মেয়েকে বাঁচাল, তাতে আমার মনে হয় আপনার মেয়ে সঠিক পাত্রই নির্বাচন করেছে। তাহলে এখন আমি আসি তবে বলে ঘর থেকে বিদায় নিলেন পুলিশ অফিসার। এই কথাগুলো শুনে কাকুর মনে কি অনুভূতি হলো জানি না, তবে ওনার মনে যে একটা প্রশ্ন উদয় হচ্ছে ইতিমধ্যে, সেটা বেশ ভালোই বুঝতে পারলাম আমি। ঠিক সে সময় তৃষিতা কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু হরি এসে বাধা হয়ে দাঁড়ালো। সে এক গ্লাস গরম দুধ নিয়ে তৃষিতার হাতে দিয়ে বলল, দিদিমণি নেন, খেয়ে নেন। গরম গরম দুধ খেলে শরীরটা ভালো লাগবে। হরির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে তৃষিতা এক চুমুক দিল। এই সময় কাকুকে খুব চিন্তিত দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, মানে ভাবছি তৃষিতার এরকম অবস্থা কিভাবে হলো। শ্মশানের এমন একটা ঘটনা ঘটে গেল যে কিছু বলার সুযোগই পেলাম না। আমি বললাম, সে অনেক গল্প, আপনি শুনবেন? অবশ্যই শুনব। আমি ওনাকে দালানের কাছে নিয়ে এসে সব খুলে বললাম, কি ঘটেছিল ওই ঘরে, কিভাবে আমরা মতিলাল বাবুর ঘরে আশ্রয় পেলাম, সবকিছু। এমনকি জনার্দন আর ভানুমতির কথাগুলো বললাম। জনার্দন আর ভানুমতির কথা শুনে কাকুকে খুব অবাক দেখান। ভাবলাম হয়তো উনি ওদের চেনেন। আমি আগ্রহবশ জিজ্ঞেস করলাম, কি ভাবছেন? আপনি কি ওনাদের চেনেন? উনি তখন একটা প্রশ্ন করে ফেললেন। বললেন, তোমাদের কারো কাছে কি জনার্দন আর ভানুমতির কোনো ছবি আছে? ঘর থেকে মতিলাল বাবু এগিয়ে এসে বললেন, ভানুমতির তো নেই,
তবে জনার্দনের একটা পুরনো ছবি আমার এই ছোট্ট মোবাইলে আছে। অনেক আগে একদিন আমি আর জনার্দন তুলেছিলাম। এই যে এইটা, বলে মতিলাল বাবু মোবাইলে ছবিটা বার করে কাকুকে দেখালেন। ছবিটা দেখে হতবাকের মতো কাকু বললেন, এ তো আমার স্বপ্ন। জনা, আমি বলে উঠলাম, মানে উনি হলেন ত্রিশিতার কাকা। কাকু মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, ত্রিশিতার মুখে শুনেছিলাম বটে যে ওর এক কাকা আছে, কিন্তু তাকে আমি কখনো দেখিনি। তাহলে কি উনি? কাকু আমাকে থামিয়ে বলল, 1 বছর আগের ঘটনা। একদিন হঠাৎ করেই বিয়ে করে ঘরে ঢোকে জনার্দন আর ভানুমতি। সেদিন জানতে পারি যে ও একটা মাছওয়ালার মেয়েকে বিয়ে করেছে। এতে আমাদের বংশের মানসম্মান সব ধুলোই মিশে যাচ্ছিল। তাই ওদেরকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিই। সেই যে গেল, আর কোনো যোগাযোগ ছিল না আমাদের সঙ্গে ওদের। পরে অবশ্য শুনেছিলাম ও খুনের দায়ে জেল খাটছে। তারপর থেকেই ভাবলাম এ জীবনে আর ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না। আমি মনে মনে বললাম, তাই জন্যই কি ভানুমতি ত্রিশিতার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপর অনেক কষ্টে ত্রিশিতার মুখ চেয়ে কাকু আমাদের বিয়েটা মেনে নিলেন। আর ওই অশুভ ঘরটাকে মতিলাল বাবু আমার পুরীতান্ত্রিককে দিয়ে মন্ত্র পড়িয়ে তালা বন্ধ করলেন। আর এমন নতুন ভিডিও দেখার জন্য লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে। যখন নতুন ভিডিও আপলোড হবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।